সালামু আলাইকুম। এসএসসি খুব সুন্দরভাবে পার করে এইচএসসির পড়ার সাগরে হারিয়ে যাওয়া এইচএসসি 26 ব্যাচের ছোট ভাই আপুরা এবং কিছুদিন পরেই পরীক্ষা, প্রায় 1 বছর চলে গেছে, কিছুই পড়ি নেই, সব কিছু নতুন নতুন লাগতেছে। এই সিচুয়েশনে থাকা এইচএসসি 25 ব্যাচের ছোট ভাই আপুরা, তোমাদের জন্য আমার আজকের এই লেকচার সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল সাথে সেন্ট্রোসোম, আমরা দুইটা একই সাথে কভার করবো ইনশাআল্লাহ। একই টপিক, আসলে একই টপিকের দুইটা অংশ। ভাই এই টপিকটায় অনেক স্টুডেন্টের অনেক দুর্বলতা থাকে, কারণ সিকিউতে আসে না কথা মানে ভাই এটা না বললে চলে, তাই না? কারো সাজেশনও থাকে না, অনেকে পড়েই না, দু একটা ইনফরমেশন মুখস্থ করে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে না। এই একটা জটিল টপিক, কনসেপ্ট এখানে ক্লিয়ার না থাকলে তুমি প্রপারলি আনসার করতে পারবে না। ফলে এখান থেকে আসলে এমসিকিউ আনসার করা কঠিন হয়ে যায়। আবার অ্যাডমিশন তো এমসিকিউ হয়, সেখানে আনসার করা কঠিন হয়। তার মানে আমরা এই টপিকটা একটু ভালো করে অল্প একটু সময় বেশি দিয়ে এমন ভাবে পড়বো যেন আজ লেকচার করার পর তোমার কখনো না ভুলে যাওয়া, না পড়া লাগে, জাস্ট একবার বই দেখবা, দ্যাটস ওকে। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা এই সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল এই টপিকটা শুরু করব। ঠিক আছে? আমরা টোটাল A to Z শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো। অবশ্যই তুমি সাথে বই রাখবা, ইভেন খাতাও রাখবা। দু একটা কথা আমি বরাবর লেকচারের মতো বলে আসি, যেটা দু একটা কথা তোমাদের বইয়ে থাকবে না, সেটা তুমি নোট করে নিবা বা লিখে নিবা। তোমাদের বই না থাকলেও সেটা অন্য বই অবশ্যই আছে, আমি এক্সট্রা কোনো কথা বলবো না, ইভেন বলিও না। ওকে, তাহলে আমরা শুরু করি। কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। ভাই কোষীয় কঙ্কাল, কোষ তো বুঝি, কঙ্কাল কি ভাইয়া? দেখো আমাদের ভিতরে কঙ্কাল থাকে, কঙ্কাল আমরা বুঝি বিষয়টা, কিন্তু কোষের আবার কি কঙ্কাল থাকে তুমি একটু যদি চিন্তা করো ভাই। আমরা পুরো টপিকটা বুঝবো, এখন হয়তো বুঝতেছো না কি করছি না করছি। তার আগে আমি জাস্ট একটা জিনিস তোমার দেখাই। একটা কোষ ভিতর ধরো নিউক্লিয়াস আছে। ভাই আমরা যদি উদ্ভিদ কোষ দেখি, উদ্ভিদ কোষের বাইরে কিন্তু একটা হার্ড স্ট্রাকচার থাকে, তো এর কোষ প্রাচীর বলি, কোষ প্রাচীর। তাহলে একটা উদ্ভিদ কোষকে তুমি যদি এইভাবে ধরো, তোমার হাতে যদি উদ্ভিদ কোষ রাখো, সাপোজ ইমাজিন, চিন্তা করো তোমার হাতে একটা উদ্ভিদ কোষ যদি তুমি রাখো, তার আকৃতিটা কি করে থাকবে? নির্দিষ্ট থাকবে, স্পেসিফিক থাকবে, তাই না? শেপটা নির্দিষ্ট থাকবে, কারণ তার বাইরে একটা রিজিড স্ট্রাকচার আছে, শক্ত স্ট্রাকচার আছে, যাকে কোষ প্রাচীর বলি। কিন্তু প্রাণী কোষ তুমি চিন্তা করো, হ্যাঁ, এই প্রাণী কোষে কোন কোষ প্রাচীর আছে, শক্ত কোন স্ট্রাকচার আছে? অবশ্যই নেই। যদি শক্ত কোন স্ট্রাকচার না থাকে, তাহলে এইভাবে যদি তুমি রাখো, আমরা জানি কোষের 60 to 70% কি থাকে ভাই? পানি থাকে। তাহলে দেখো এই অংশগুলোতে পানি নিচে চলে আসবে না, এই অংশগুলোতে গ্র্যাভিটির কারণে তুমি যদি হাতে রাখো, সেলটা কি নিচের দিকে দেবে যাবে, একেবারে কি হয় এরকম হয়ে যাও, ফ্ল্যাট হয়ে যাওয়ার কথা, ফ্ল্যাট হয়ে যাওয়ার কথা, কিন্তু আলটিমেটলি এমনটা হয় না, এমনটা হয় না। কারণ তার ভিতরে শক্ত কোনো কিছু না থাকলেও, সুতার মতো স্ট্রাকচার, ইভেন শক্ত রিজিড কিছু স্ট্রাকচার থাকে পেঁচানো, অনেক সুতা থাকে সাইটোপ্লাজমের, একেবারে পাতলা অনেক সুতা এব্রোথেব্রো থাকে। আমরা যেগুলোকে বলতেছি কোষীয় কঙ্কাল বলতেছি। তাহলে কোষীয় কঙ্কাল কি? বা সুতা টাইপের কিছু সামথিং, হ্যাঁ, ফিলামেন্ট সামথিং। এখন এগুলো দেখি, এগুলো মূলত 3 ধরনের হয়। এই সুতাগুলো মূলত 3 ধরনের হয়। মাইক্রো ফিলামেন্ট, একেবারে সবচাইতে ক্ষুদ্রতম, সবচাইতে চিকন যে সুতাটা, তার নাম হলো মাইক্রো ফিলামেন্ট। তার চাইতে একটু মোটা, তার নাম হবে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর সবচাইতে মোটা, তার নাম হবে মাইক্রো টিউবিউল। এটা আসলে সুতা না, এটা টিউব। ওকে, এরকম একটা টিউব টাইপের। আমরা মাইক্রো টিউবিউল থেকে শুরু করব, একেবারে গঠন, তারপরে কাজ, তারপরে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপরে মাইক্রো টিউবিউল, এন্ড দেন সবশেষ করব আমরা সেন্ট্রিওল। ওকে, তারপরে আমরা বুঝলাম যে কোষে কি দরকার, কোষীয় কঙ্কাল দরকার বা সাইটোস্কেলিটন, এটা কোষে থাকা দরকার, থাকা লাগবে। তার মানে প্রধান যে কাজটা সেটা কি করব? দেখো তো প্রধান কাজটা কি করা? শেপ, একটা স্পেসিফিক বা নির্দিষ্ট একটা শেপ দেওয়া। সকলগুলো একই কাজ, শেপ দেওয়া, আকৃতি ঠিক রাখা, কোষের আকৃতি ঠিক রাখা, মুভমেন্ট করা, আমরা এগুলো এখন দেখব। আমরা সর্বপ্রথম আসি মাইক্রো ফিলামেন্ট। এই মাইক্রো ফিলামেন্ট মানে সুতা, ফিলামেন্ট কথার মানে হলো সুতা, মাইক্রো মানে ক্ষুদ্রতম বা চিকন সুতা। এই মাইক্রো ফিলামেন্টটা আসলে কি দ্বারা তৈরি হয়েছে? দেখো একটা গ্লোবিউলার একটা প্রোটিন, গোল প্রোটিন, সকল সুতাই প্রোটিন দ্বারা তৈরি হয়েছে, কিন্তু প্রোটিনগুলো ভিন্ন ভিন্ন হয়। তাহলে মাইক্রো ফিলামেন্টে যে প্রোটিন দ্বারা তৈরি হয়েছে তার নাম হয় অ্যাক্টিন। প্রোটিনের নাম ভাইয়া অ্যাক্টিন। এটা কি ধরনের প্রোটিন ভাইয়া?
বলতো গোলাকৃতির প্রোটিন, তাই না? এই গোলাকৃতির প্রোটিন এই জন্য এটাকে বলা হয় জি প্রোটিন। মানে জি কথা মানে গ্লোবিউলার, আর গ্লোবিউলার মানে গোল, তার মানে গোল প্রোটিন। নামটা কি হয়? অ্যাক্টিন। ওকে, তাহলে এরকম অ্যাক্টিন অনেকগুলো মিলে, একটার পর একটা একটার পর একটা অনেকগুলো অ্যাক্টিন মিলে একটা ফিলামেন্ট বা সুতা তৈরি করে, ঠিক আছে? একটা সুতা তৈরি করে। তাহলে এই যে সুতাটা, এটা কি তাহলে বলবো ভাই? এই যে অ্যাক্টিনটা সেটা মনোমার, এটা হলো ভাইয়া মনোমার। তাহলে অনেকগুলো মনোমার মিলে কি তৈরি করবে? পলিমার। পলিমার। ওকে, এখন তুমি দেখো ছিল একটা গোল প্রোটিন, এখন কি হয়ে গেছে? একটা কি হয়েছে বলো তো? ফিলামেন্ট বা সুতা হয়ে গেছে। তাহলে এখানে যে প্রোটিনটা মনোমার ছিল জি অ্যাক্টিন, এখন এইটাই কি হয়ে গেছে ভাইয়া? এফ অ্যাক্টিন। এফ কথার মানে ফিলামেন্টাস বা সুতা। এটা কিন্তু অ্যাক্টিন প্রোটিনই আছে, কিন্তু এটা এফ বা ফিলামেন্টাস বা সুতা তৈরি হয়ে গেছে। তাহলে মনোমার ছিল, মনোমার থেকে পলিমার হয়েছে, পলিমারাইজেশন বিক্রিয়া। সহজ কথা, এরকম একটা না ভাই দুইটা করে, অর্থাৎ এফ অ্যাক্টিন বা এরকম পলিমার দুইটা একত্র হয়ে থাকে। আমি ভিন্ন কালার দিছি, বাট আলটিমেটলি একই জিনিস। এরকম দুইটা একসাথে ডাবল হেলিক্স রূপে থাকে। আমরা ডিএনএ গঠন করে আসছিলাম, ডাবল হেলিক্স, এরকম ডাবল হেলিক্স গঠন করে থাকে। আমরা এই স্ট্রাকচারটার নাম বলতেছি মাইক্রোফিলামেন্ট। এরা কিন্তু দ্বিতন্ত্রী অবস্থায় থাকে, তুমি বইয়ের ভাষাটা দেখবা, এরা দ্বিতন্ত্রী অবস্থায় থাকে। আমরা যাকে বলতেছি ডাবল হেলিক্স স্ট্রাকচার। ওকে, এইটা পুরুত্ব বা আমরা যদি বেশ কথা চিন্তা করি সেটা হলো 7 ন্যানোমিটার, 7 ন্যানোমিটার মতো, খুবই চিকন, সবচেয়ে চিকন সুতা এটা, ঠিক আছে? তার নাম হলো কি? এইটাকে আমরা বলতেছি মাইক্রোফিলামেন্ট। এই জন্য মাইক্রোফিলামেন্ট। তাহলে মাইক্রোফিলামেন্ট কি প্রোটিন দ্বারা তৈরি হয়েছে? জি অ্যাক্টিন প্রোটিন দ্বারা, অর্থাৎ অ্যাক্টিন প্রোটিন। জি আসছে কেন? গ্লোবিউলার। তাহলে ডাবল হেলিক্স রূপে থাকতেছে, আমরা এটাকে বলতেছি মাইক্রোফিলামেন্ট। সহজ কথা, একটা সুতা। আরে এইটা এই হয়নি খুব ভালোভাবে, সুতা থাকবে। আচ্ছা, আমরা গঠনটা বুঝতে পারলাম মাইক্রোফিলামেন্ট কি দ্বারা গঠিত হয়েছে। এখন কোশ্চেন, এটা কি কি কাজ করে ভাই? গঠন থেকে আর কিছু করা দরকার নেই, ইভেন গঠন এইটুকু জানা তোমার জন্য এনাফ। এখন কি কি কাজ করে আমরা এটাকে এক নম্বর কাজ দিই। প্রথম কাজটা হয়েছে কি করবে সে? এইটা একটা কোষ, একটা কোষ থেকে যখন দুইটা কোষ তৈরি হয়, কোষ বিভাজন প্রক্রিয়া, স্পেশালি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়েছে। এই দুইটা কোষ হওয়ার পরে, দুইটা কোষ তৈরি হওয়ার পরে, মানে দুইটা কোষ বলে দুইটা নিউক্লিয়াস বিভাজিত দুই পাশে আসছে, আসার পরে কোষটাকে কি করা লাগবে? ভেঙে আলাদা হওয়া লাগবে না? দেখো ভাই, দুইটা কোষ এরকম আসছে, এই পাশে একটা নিউক্লিয়াস, এই পাশে একটা নিউক্লিয়াস, দুইটা কোষ এরকম হয়েছে। এখন কি হওয়া লাগবে? দুইটা কোষ আলাদা হওয়া লাগবে, মানে সাইটোপ্লাজম বিভাজন হওয়া লাগবে। আমরা এটাকে বলতেছি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস দেখো তো এইভাবে আছে, প্রথমে খাস সৃষ্টি হবে, খাস সৃষ্টি হবে, আলাদা হয়। দেখো দেখো, কোষের দুইটা নিউক্লিয়াস দুই প্রান্তে থাকবে, তারপরে এটা কি হবে? খাস সৃষ্টি হবে, নিচের দিকে আসবে, ক্রমশ দুইটা খাস একত্র হয়ে যাবে, দুইটা কোষ আলাদা হয়ে যাবে। এই তো এখন এইটা কি কেন ঘটে? তুমি দেখো, এই দুই কোষটা প্রথমে লম্বা হয়, লম্বা হওয়ার পর এই মাঝখানে অঞ্চলে, একেবারে মাঝখানে দেখো, তোমার কাছে মনে হচ্ছে না যে একটা সুতা দ্বারা টানা হইতেছে? এটাকে বলা হয় কন্ট্রাকটাইল রিং। কন্ট্রাকটাইল রিং, এটাকে বলা হবে কন্ট্রাকটাইল রিং। অর্থাৎ কন্ট্রাকটাইল রিং গঠন করে, কে গঠন করে ভাইয়া? অ্যাক্টিন ও মায়োসিন। সহজ কথায় এই মাইক্রোফিলামেন্ট, এই প্রোটিনগুলোই অ্যাক্টিন ও মায়োসিন, সহজ কথায় মাইক্রোফিলামেন্ট। তাহলে দেখো তো, কন্ট্রাকটাইল রিং গঠন করে, গঠন করার পর কোষ দুটোকে আলাদা করে দেয়, দুইটা কোষকে পরস্পর কি করে দেয়? আলাদা করে দেয়। তাহলে এই প্রক্রিয়ার নামটা কি? এটার নাম হলো ভাইয়া সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। তার মানে আমরা এই মাইক্রোফিলামেন্টের একটা কাজ করলাম, সেটা হলো সাইটোকাইনেসিস করা বা দুইটা কোষকে আলাদা করে দেওয়া। এখন আমি এখানে আচ্ছা, তোমার একটা বিষয় যে শুরুতে বলে আসছিলাম, এই মনোমারটা আর পলিমারটা এরা সবসময় যে এই অবস্থায় থাকে এমনটা না। যখন কোষের প্রয়োজন পড়ে তখন সুতার মতো ফিলামেন্টাস গঠন করে, পলিমারাইজেশন। আর যখন প্রয়োজন পড়ে তখন আলাদা আলাদা থাকে, অ্যাক্টিন মায়োসিন, প্রোটিনের নাম শুনবা, এরা কোষে আলাদা আলাদা থাকে,
ঠিক আছে? যেমন এখানে অ্যাক্টিন মায়োসিন আলাদা থেকে কি করে কন্ট্রাক্টাইল রিং তৈরি করে দুটো কোষকে আলাদা করে ফেলে। ওকে, এই কন্ট্রাক্টাইল রিংটা সংকুচিত কিভাবে আলাদা হয়, কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞানীরা জানতে পারে নাই, আবিষ্কার করতে পারে নাই এই কন্ট্রাক্টাইল রিংটা কেন সংকুচিত হয়, কে ফোর্স দিচ্ছে, এটা এখন আবিষ্কার হয় নাই। তুমি চাইলে চিন্তা ভাবনা করতে পারো। ওকে, আমরা তারপর একটা গঠন আসি, সেটা হচ্ছে আমরা এটা 2 নাম্বার দিই। দেখো ভাইয়া, এটা সাপোজ একটা ব্লাড ভেসেল, রক্তবাহিকার এই কোষ, এন্ডোথেলিয়ামের এই কোষগুলো, তো কোষগুলো তো পরস্পর খুব লাগানো থাকে এমন না, মাঝখানে ছোট ছোট ভাগ থাকে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ থাকে যেগুলোর ভিতর দিয়ে তোমার ফ্লুইড আদান প্রদান করতে পারে, তাই না? সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ আছে। এখন দেখো সাপোজ এই ব্লাড ভেসেল তার বাহিরের একটা অংশে টিস্যুতে বা তোমার এটার ব্লাড ভেসেলের বাহিরে একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করছে। ওকে, তাহলে এই ব্যাকটেরিয়া অ্যাটাক করার পর এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য রক্ত থেকে কি আসবে, শ্বেত রক্তকণিকা আসবে, তাই না? ফ্যাগোসাইটোসিস করবে। এখন তুমি চিন্তা করো, এই এখানে দেখো এত বড় বড় শ্বেত রক্তকণিকা ডব্লিউবিসি, এই যে এত বড় বড় শ্বেত রক্তকণিকা, এইগুলোকে ছোট যে ফাঁক জায়গাটা আছে না, সূক্ষ্ম ফাঁক, এটার ভিতরে কি আসতে পারবে? এইভাবে কি আসা সম্ভব না ভাই? তুমি চিন্তা করো ভাই, আমরা যখন মনে করো ফাঁকা জায়গায় আমরা দৌড়াই, যায় আসে তাই করে, যেভাবে ইচ্ছা ওইভাবে আমরা হাঁটি, তাই না? যখন আমাদের এমন হয় সরু একটা জায়গা, সাপোজ গ্রামে এমনটা হয়, দুই ঘরের মাঝখানে যদি আসা যায় করি সরু জায়গা, বা ইভেন যে কোনো জায়গাতে চিপা কমছে ঢুকতে গেলে, তখন কি আমরা এইভাবে ঢুকি? এখন তো তখন করা হয় মোটেই না। তখন আমরা কি করি, আমরা চেষ্টা করি এইভাবে যাওয়ার জন্য, মানে একেবারে যতটুকু নিজে স্কুইজ করা যায়, যতটুকু সংকুচিত করা যায়, এই কাজটা করার জন্য আমরা ট্রাই করি না? তার মানে তোমার ফাগাস এইটুকু কোষটা বড়, এটা সম্পূর্ণ আসতে পারবে না, কিন্তু যদি এমন হয় স্কুইজ করে আসে, ওই যে বিড়াল চৌকাঠে নিচে যাওয়ার সময় যখন স্কুইজ করে যায়, তার মানে বড় আছে ঠিক আছে, কিন্তু যখন প্রবেশ করবে তখন সংকুচিত হয়ে যাবে, আবার বের হয়ে প্রসারিত হবে। এখানে দেখো বা এই যে জায়গাটা দেখো স্কুইজ করছে, চ্যাপটা হয়ে আসছে। এখন তুমি বলো, একটা গোল জিনিস বা এরকম একটা জিনিস, এটাকে তুমি চ্যাপটা করবে, স্কুইজ করবা, কিভাবে সম্ভব? দুইটা বিষয়, হয় বাহির থেকে ফোর্স করা লাগবে, হয় বাহির থেকে কি করা লাগবে, ফোর্স করা লাগবে। যদি বাহির থেকে ফোর্স না করতে পারি, তাহলে ভিতর থেকে এমন কেউ থাকা দরকার যে ভিতর থেকে টানতেছে, তাই না? এই ভিতর থেকে হয় টানা লাগবে, হয় ভিতর থেকে টানবো, অথবা বাহির থেকে ফোর্স করব। বুঝতে পারছি কিনা? এছাড়া সংকুচিত হওয়ার কোনো ওয়ে তো নাই। মানে দেখো এই কোষটা সংকুচিত হবে, এই কোষটা সংকুচিত হওয়ার জন্য কি করো, তুমি বাহির থেকে ফোর্স দাও, দুই পাশ থেকে ফোর্স দাও, জোরে ফোর্স দিলে সংকুচিত হতে পারে, অথবা ভিতর থেকে টান দাও, ভিতর থেকে দুই পাশকে ধরে টান দাও। তাহলে কোষকে তো বাহির থেকে ফোর্স দেওয়ার মতো কেউ নেই, এক্ষেত্রে বাহির থেকে ফোর্স দেবে। ব্লাড সাপোজ এখান থেকে এদিকে চলে আসতেছে, তা ব্লাড তো ফোর্স দিয়ে বের করে দিবে না। এখন বের হওয়ার জন্য এর নিজে নিজে কি করা লাগবে, সংকুচিত হওয়া লাগবে, এই ভিতরে সংকুচিত করবে এমন কেউ থাকা দরকার। সেটা কে থাকতে পারে, যে অবাধ যার বিচরণ আছে, এই পাশে মেমব্রেন থেকে এই পাশে ঘুরে বেঁচে এই পাশে আছে, তার মানে সংকুচিত হলে কি জানো, এই আমাদের তোমার মাইক্রোফিলামেন্ট। কারণ মাইক্রোফিলামেন্ট কোষের সব জায়গায় আছে, জোড়ায় আছে, এটা বিভিন্ন ভাবে, হ্যাঁ। তাহলে এই প্রান্ত এই প্রান্ত একেবারে যেখানে সংকুচিত হওয়া দরকার সেখানে কি করবে, সে মানে যাকে চ্যাপ্টা করা দরকার ওইটাকে সংকুচিত করবে। ফলে দেখো এখানে সংকুচিত হয়ে স্কুইজ করে বেরিয়ে আসে, তারপরে এখানে ফ্যাগোসাইটোসিস করে ফেলছে। এখন তাহলে বলো এই মাইক্রোফিলামেন্ট কি কাজ করলো, ফ্যাগোসাইটোসিস করা না ভাইয়া, ফ্যাগোসাইটোসিস করতে শ্বেত রক্তকণিকা, ও কি হেল্প করছে এই শ্বেত রক্তকণিকা স্কুইজ করতে, শ্বেত রক্তকণিকা ছোট করে এখানে বের হয়ে আসতে। এই ছোট পথে, ছোট্ট ছিদ্র পথে ছোট বাচ্চা একটা বাচ্চা বের করে নিয়ে আসতে সাহায্য করছে। আর এই প্রক্রিয়ার নাম হলো ডায়াপেডিসিস, রক্তোদ্ধে পর্বা, রক্তোদ্ধের পর্ব, এটা ডায়াপেডিসিস। ওকে, তার মানে 2 নাম্বার যে কাজটা করে সেটা হলো ডায়াপেডিসিস। ডায়াপেডিসিস, আচ্ছা আমরা কি এটা একই সাথে বলতে পারি না, কোষীয় চলন, কোষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসলো, তার মানে কোষীয় চলনে। দেখো তো সাইটোকাইনেসিস করে মাইক্রোফিলামেন্ট, আবার ডায়াবেটিস বা কোষীয় চলনে সাহায্য করে, সেলের মুভমেন্ট হয়, ঠিক আছে। আমরা 2টা কাজ করলাম, আমার মনে হয় তুমি বুঝতে পারতেছো। এটা তো আসার পর ব্যাকটেরিয়া ধ্বংস করে দেবে, এটা কোনো কাহিনী আমাদের এখানে নাই।
তো ব্যাকটেরিয়ারও কাহিনী আছে, আমরা একটু পরে দেখবো। যদিও আমরা এখানে আসি, এইটা হচ্ছে অ্যামিবা। চিত্রটা খুব ভালো হয়নি, কিন্তু ধরে নিই এটা একটা অ্যামিবা। ওকে, এইটা হচ্ছে অ্যামিবা। এখন বা একটা সেলের সাপোজ শেপ গোল, খুব সুন্দর, গোল না হয়ে এক জায়গায় চোখা আছে, এমন হতে পারে, একটু বেশি চোখা হবে সাপোজ ধরো। তাহলে এই সেলের যে এক্সটেনশনটা, বাহির দিকে যে মুভমেন্টটা, এটা কিভাবে থাকা উচিত, থাকতে পারবে? কারণ এই দুই সাইড কিন্তু অলরেডি কি করতেছে, একটু টানতেছে না? টানবেই তো। সাপোজ দুই সাইড বা দুইটা, এই পাশে প্লাস মেমব্রেন দুটো কি করবে, নিচের দিকে টান ট্রাই করবে, গ্র্যাভিটির কারণে নিচে নামা ট্রাই করবে। আমরা জানি এখানে ই হচ্ছে না, কারণ মাইক্রো ফিলামেন্টের কারণে। তার মানে এখানে যে উঁচু হয়ে আছে, এখানে নিশ্চয়ই কি আছে, আমার মাইক্রো ফিলামেন্টই আছে। তাহলে এখানে উঁচু হয়ে থাকবে কেন? বুঝতে পারছো কিনা? তার মানে এই যে আমাদের অ্যামিবার যে চলনটা হয়, অ্যামিবার যে সিউডোপোডিয়া বলা হয় না, এই যে পা গুলো যে তৈরি হচ্ছে, এই যে এখানে দেখো, এইগুলোতে কি অবশ্যই আছে, এই জায়গাগুলোতে আমার মাইক্রো ফিলামেন্ট আছে। তাহলে এই যে অ্যামিবার যে মুভমেন্ট হয়, যে পা যে তৈরি করে, এগুলো কার, কে সাহায্য করতেছে? মাইক্রো ফিলামেন্ট। তার মানে আমরা এখানে বলতে পারি 3 নম্বর দিয়ে অ্যামিবার চলনে, অ্যামিবার চলনে। ভাই তুমি বলো তো, আমারে কমেন্টে জানাবা যে অ্যামিবা আসলে কি, আদিকোষী নাকি প্রকৃতকোষী? অ্যামিবা কি আদিকোষী নাকি প্রকৃতকোষী? ভাই একটা প্রশ্ন রয়ে গেল আমার এখানে, অ্যামিবা আদিকোষী নাকি প্রকৃতকোষী? আর প্রকৃতকোষী যদি হয় তাহলে এককোষী নাকি বহুকোষী? খুব ইজি বিষয়, তুমি চিত্র দেখে বুঝে ফেলবা। তারপরে আমরা আসি, আর কি কাজ করতে পারে, এই আর কি কাজ করে। এখন দেখো অনেক কাজ করে, আমরা বইয়ে যে করে দেওয়া আছে সেগুলো আমরা একটু বোঝার ট্রাই করতেছি। দেখো আমরা এটাকে 4 নাম্বার ধরো, এই কাজটাকে, এইটা একটা সেল, আমরা এটা স্পেশালি আমাদের যে জিআই ট্র্যাক্ট আছে না, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, সহজ কথায় আমাদের নাড়ি, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এই ক্ষুদ্রান্তের যে কোষগুলো থাকে, ক্ষুদ্রান্তের কোষগুলোর কাজ কি করা, খাবার শোষণ করা, পুষ্টি শোষণ করা। শোষণ করার জন্য কি প্রয়োজন ভাইয়া? বেশি সারফেস এরিয়া। তুমি চিন্তা করো, এই কোষটা যদি এই উপরের প্রান্তটা যদি এমন থাকতো সরাসরি ফ্ল্যাট যদি হইতো, তাহলে খুব সারফেস এরিয়া বেশি হইতো? অবশ্যই না। এই জন্য কি হয়েছে, এরকম হয়েছে, এক্সটেনশন হয়েছে, তাই না, উপর দিয়ে মুভমেন্ট হয়েছে। আমরা এটাকে বলি মাইক্রোভিলাই, এই গঠনটাকে বলি ভাইয়া মাইক্রো ভিলাই। আমরা বইয়ে পড়বো এটা মাইক্রোভিলাই। এখন এই যে আমি বললাম সেলের যে এক্সটেনশন বাহিরের দিকে চলে যাওয়া, হ্যাঁ উপর নিচে হয়ে গেল, এটার কারণ কি? নিশ্চয়ই কি এখানে কি ছিল ভাইয়া, এই মাইক্রোফিলামেন্ট। এখানে অবশ্যই কি থাকবে, তাহলে মাইক্রোফিলামেন্টই থাকবে, অবশ্যই মাইক্রোফিলামেন্ট থাকবে। তার মানে এখানেও মাইক্রোফিলামেন্ট আছে তোমার, এখানেও মাইক্রোফিলামেন্ট, এখানেও মাইক্রোফিলামেন্ট, এখানেও। তাহলে আমরা এটাও বলতে পারি যে মাইক্রোফিলামেন্টের কাজ কি করা, তোমার মাইক্রোভিলাই তৈরিতে সাহায্য করা। মাইক্রোভিলাই কেন তৈরি করা লাগে? কারণ সারফেস এরিয়া বেশি করার জন্য। আমরা তারপরে আসি, 4 নাম্বার ছিল, এই 5 নাম্বার আরেকটা কাজ দেখো। সাপোজ একটা কোষ, একটা নরমাল এই টোটালটা একটা কোষ, আমি একটা গঠন এখানে বর্ণনা করব জাস্ট। একটা কোষ, কোষের বাহিরে কোনো জীবাণু হতে পারে অথবা কোনো খাদ্য বস্তু, খাদ্য কণা হতে পারে। সাপোজ কোনো একটা কিছু কোষের বাহিরে আছে, এই বাহিরে কোনো কিছু কোষের ভিতরে প্রবেশ করা, তুমি চাইলে কিন্তু ধাক্কা মারে প্রবেশ করে যাওয়া এমন না, তাই না? বাহিরের প্রবেশ করার প্রক্রিয়া আছে একটা, এটা এখানে আসবে, কাছে যাবে, তারপর ভিতরের দিকে তোমার একটা গহ্বর সৃষ্টি করবে, এখানে প্রবেশ করবে, পরে এটা এখান থেকে এটা আরো ভিতরে আসবে, পরে এটা লেগে যাবে, লেগে যাওয়ার পর এটা গহ্বরটা আলাদা হয়ে যাবে, এখানে চলে আসবে, আর এটা সংযুক্ত হয়ে যাবে। যাই হোক, তাহলে কোষের বাহির থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করা আমরা তাকে কি বলি ভাইয়া? এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস, এন্ডোসাইটোসিস মানে কি? বাহির থেকে ভিতরে, বাহির থেকে ভিতরে কোষের, মানে কোষের ভিতরে প্রবেশ করা। এন্ডো মানে ভিতরে, সাইটোসিস মানে সেলের ভিতরে বা কোষের ভিতরে প্রবেশ করছে। তাহলে কোষের ভিতরে প্রবেশ করবে, একটা গহ্বর হয়ে থাকবে না, সাপোজ এটা খাদ্য কণা বা জীবাণু যাই হোক, এবং গহ্বর হয়ে থাকবে। এই গহ্বরটায় যে খাদ্য কণাটা আছে বা জীবাণুটা আছে, তা কি করা লাগবে? ধ্বংস করা লাগবে, ছোট ছোট করে ফেলা লাগবে। ফলে দেখো সবুজ বর্ণের এই গহ্বরের ভিতর তোমার কি লাইসোজোম,
যুক্ত হবে, আমি দেখাচ্ছি যে সবুজ কালার দিয়ে লাইসোসোম। পর লাইসোসোম ভেঙে যাবে, তার ভিতরে যে এনজাইমগুলো থাকে, যে লাইসোজাইম বা যে হাইড্রোলিক যে এনজাইমগুলো থাকে, সেই এনজাইমগুলো খাদ্যবস্তু ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। তারপরে বা জীবাণু থাকলেও তাকে বিনষ্ট করে দিবে, যে প্রক্রিয়াকে আমরা বলতেছি ফেগোসাইটোসিস। যাই হোক, তারপরে দেখো, তারপরে এই বাহ্য অংশটা বাইরে বের করে দিবে। তাহলে কোষের ভিতরে প্রবেশ করা তাকে বলতেছি এন্ডোসাইটোসিস, কোষ থেকে বের হয়ে যাওয়া। তাহলে কি বলবো ভাই? এক্সোসাইটোসিস, এক্সোসাইটোসিস। দেখো ভাই, এন্ডোসাইটোসিস মানে কোষের ভিতরে প্রবেশ করা, এক্সোসাইটোসিস মানে কোষের বাইরে বের হয়ে যাওয়া। এখন দেখো, যেখানে বলছিলাম যে সেলের এক্সটেনশন, সেলের যে সেল বলতে প্লাজমা মেমব্রেন, এর আকৃতি চেঞ্জ করা, আকৃতি চেঞ্জ করতে গেলে কে হেল্প করবে ভাই? অবশ্যই মাইক্রোফিলামেন্ট। এছাড়া তো কিছু না এখানে, মাইক্রোফিলামেন্ট। তার মানে তুমি এটা বলতে পারো এখানে এন্ডোসাইটোসিস কে করে, এই যে তোমার গ্যাপটা এটা কি করে ভিতরের দিকে ফোল্ড করে নিয়ে আসলো, এটা কে কে তৈরি করছে? এই মাইক্রোফিলামেন্ট এটাকে সংকুচিত করে ফেলছে। তার মানে দেখো, এই যে ফোল্ড তৈরি করা, এখানে ফোল্ড তৈরি করা, এই কাজগুলো কার? মাইক্রোফিলামেন্টের। তার মানে আমরা বলতে পারি এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস। এটা কার কাজ? এটা মাইক্রোফিলামেন্টের কাজ। দেখো 5 নম্বর 6 নম্বর। এখন এখানে আমি আরেকটা কথা বলে নিই ভাই, কোষের ভিতরে প্রবেশ করা এটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। কোষের ভিতরে প্রবেশ করা এটাকে বলা হয় এন্ডোসাইটোসিস, কোনো সন্দেহ নাই। কিন্তু কোষের ভিতরে যদি কোনো কঠিন সাবস্টেন্স প্রবেশ করে, কঠিন কিছু, কঠিন বা সলিড, তাই না? একই কথা। কঠিন কিছু প্রবেশ করলে তাকে আমরা বলি ফেগোসাইটোসিস, ফেগোসাইটোসিস। কঠিন যদি হয়, যদি তরল হয়, কঠিন প্রবেশ না করে তরল কিছু, ফ্লুইড, তাহলে তাকে বলবো পিনোসাইটোসিস। ওকে, তাহলে দেখো এন্ডোসাইটোসিস এটা দুই ধরনের, কঠিন প্রবেশ করছে ফেগোসাইটোসিস, তরল প্রবেশ করছে পিনোসাইটোসিস। আর কঠিন তরল যাই হোক বের হয়ে গেছে সেটা হলো এক্সোসাইটোসিস। তার মানে দেখো তো, আমরা মাইক্রোফিলামেন্ট কি পড়লাম, একটু রিভিউ করি খুব দ্রুত। মাইক্রোফিলামেন্ট এর মনোমার কি ভাই? জি অ্যাক্টিন বা গ্লোবুলার অ্যাক্টিন, পলিমার হয়ে তৈরি করে একটা ফিলামেন্টাস অ্যাক্টিন। একটা ফিলামেন্ট এরকম দুইটা ফিলামেন্ট দ্বিতীয় অবস্থায়, হেলিক্স অবস্থায়, ডাবল হেলিক্স অবস্থায় একসাথে থাকে, আমরা যাকে বলতেছি মাইক্রোফিলামেন্ট। সবচেয়ে ক্ষুদ্র কত ন্যানোমিটার ভাই? 7 ন্যানোমিটার। কি কি কাজ করে? সাইটোকাইনেসিস করবে, তারপরে ডায়াপেটিসিস বা কোষীয় চলনে সাহায্য করে, মাইক্রোভিলাই গঠন করে, এমিবার চলনে সাহায্য করে বা এমিবয়েড চলনে সাহায্য করে, তারপর দেখো এন্ডোসাইটোসিস করে এবং এক্সোসাইটোসিস করে। ঠিক আছে, এইগুলো হলো আমার মাইক্রোফিলামেন্টের কাজ। তারপরে যদি আমরা আসি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আমরা নাম, আচ্ছা এখানে একটা ইনফরমেশন লেখা উচিত ছিল, আমি লিখি নাই। সেটা হচ্ছে এই মাইক্রোফিলামেন্টের কি দ্বারা তৈরি হয়েছে ভাইয়া? অ্যাক্টিন দ্বারা তৈরি হয়েছে। কি দ্বারা ভাইয়া? অ্যাক্টিন দ্বারা। এই যে অ্যাক্টিন দ্বারা তৈরি হয়েছে, এই জন্য মাইক্রোফিলামেন্টকে অনেক সময় বলে রাখে কি অ্যাক্টিন ফিলামেন্ট, অ্যাক্টিন ফিলামেন্ট। আমরা এখানে আরেকটা কাজের কথা লিখি নাই বা জানা উচিত আমাদের, সেটা হচ্ছে এই অ্যাক্টিনের সাথে অনেক সময় মায়োসিন প্রোটিন যুক্ত হয়। মায়োসিন প্রোটিন আমাদের পেশিতে থাকে, পেশি। তার মানে এই যে অ্যাক্টিন আর মায়োসিন, অ্যাক্টিন এই যে মাইক্রোফিলামেন্ট যেটা আছে, মাইক্রোফিলামেন্টের অ্যাক্টিন প্রোটিনের সাথে অনেক সময় মায়োসিন প্রোটিন, ওই একটু থিক ফিলামেন্ট আর কি, যুক্ত হয়। তোমার অ্যাক্টিন আর মায়োসিন, হ্যাঁ, একত্রে বলা হয় একদম থিক মোটা ফিলামেন্ট, যেটা তোমার আমাদের কি করে? পেশি সংকোচনে সাহায্য করে। ওকে, তার মানে পেশির সংকোচনেও সাহায্য করে মাইক্রোফিলামেন্ট। বাস এগুলোর কাজ আমরা পড়বো। তারপরে আসি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তার মানে মাইক্রোফিলামেন্টের চাইতে এটা একটু কি হবে? পুরুত্ব বা মোটা একটু বেশি, থিকনেসটা একটু বেশি। সেটা কত হয়? সেটা হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার। আর অন এন এভারেজ কত হয় তাহলে? 10 ন্যানোমিটার। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই সম্পর্কে বই খুব বেশি কিছু দেওয়া নাই। এটার ভাই অনেক প্রকারভেদ অনেক, কিন্তু আমাদের বইয়ে বলা হয়েছে ইন্টারমিডিয়েট লেভেল মাত্র 4টা কথা বলা হয়েছে। এটা 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, 4 ধরনের। এটাও কিন্তু প্রোটিন দ্বারা গঠিতই একটু সুতা, কিন্তু স্পেসিফিকলি কোনো প্রোটিনের নাম বলা হয় নাই, কারণ এটা বিভিন্ন ধরনের প্রোটিন দ্বারা তৈরি হয়, বিভিন্ন ধরনের প্রোটিন দ্বারা তৈরি হয়। এইটা কিন্তু একটু নরম ছিল, ওকে, কিন্তু এর তুলনায় এটা অনেক বেশি হার্ড হবে। এটা অনেক বেশি হার্ড। এটা ছিল ফ্লেক্সিবল, এটা তুমি মুভমেন্ট করা যেত না, বাঁকানো যেত, সোজা করা যেত, ফ্লেক্সিবল ছিল। কিন্তু এটা তোমার হার্ড হবে অনেকটা, একটু পুরুত্ব বেশি, শক্ত টাইপের। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তাহলে এগুলোর কাজ কি হতে পারে? এর কাজ বা কোষের মানে
তোমার গঠন অনুসারে এগুলো গঠন বা প্রোটিন যে আছে না, এই প্রোটিনের গঠন অনুসারে প্রকারভেদ হয়। অনেক রকম দেওয়া আছে, আমাদের বই 4টা দেওয়া আছে। কি কি দেওয়া আছে ভাই দেখো তো। সাপোজ এইটা একটা কোষ, একটা কোষ ভাই, কোষের তো চারপাশে তোমার প্লাজমা মেমব্রেনের চারপাশে তোমার এরকম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকেই। তাছাড়া এই যে নিউক্লিয়াস আছে না ভাই, দেখো এটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরেও এই নিউক্লিয়াসকে সাপোর্ট করার জন্য, নিউক্লিয়ার মেমব্রেনকে সাপোর্ট করার জন্য ভিতরের দিকেও, নিউক্লিয়াস মেমব্রেনের একেবারে জাস্ট ভিতরের দিকে, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়ার মেমব্রেন যদি হয় তার ভিতরের দিকে এই নিউক্লিয়ার মেমব্রেনকে সাপোর্ট দেওয়ার জন্য থাকে, তার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কিন্তু এর স্পেসিফিক নাম আছে, এর একটা ধরন। কি নাম তার ভাই? ল্যামিন। ওকে, আমরা এখানে লিখি। তাহলে দেখো একটা ধরন হলো ল্যামিন, কোথায় সাপোর্ট দিচ্ছে? নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়ার মেমব্রেনকে সাপোর্ট দিচ্ছে। তারপর তুমি দেখো আমাদের যে স্কিন আছে ভাই, স্কিন সেলগুলো আছে, স্কিন সেলগুলোর তোমার একেবারে এই প্লাজমা মেমব্রেনগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, স্কিন সেলগুলোর প্লাজমা মেমব্রেনকে সাপোর্ট দেওয়ার জন্য আরেক ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে, আমরা যাকে বলি ক্যারাটিন। তার নাম ক্যারাটিন। ভাই এটাই দুই ধরনের হয়, কারণ আমাদের স্কিনের যে ক্যারাটিন এক ধরনের, চুলের ক্যারাটিন আরেক ধরনের। ওকে, তার মানে ল্যামিন পাইলাম, ক্যারাটিন পাইলাম। ভাই এটা মাছের মতো হয়ে গেছে, মাছের চোখের মতো, বাট এটা নিউক্লিয়াস। এখন দেখো এটা একটা স্পেশাল টাইপের সেল। আমাদের যোজক টিস্যু, যে কানেক্টিভ টিস্যু আছে না, নাম শুনবো ভাই, ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট, এই ফাইব্রোব্লাস্টের যে প্লাজমা মেমব্রেন আছে এইটার চারপাশে থাকবে এটা, আমরা এইটাকে নাম দেবো কি বলো? ভাইমেন্টিন। ওকে, এটা ভাইমেন্টিন। আর এটা দেখো, এইটা তোমার কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না, বাট এটা হচ্ছে আমাদের নিউরন, আমাদের যে স্নায়ু কোষ আছে নিউরন, এটা কোষ দেখো, কোষ দেখো। আর এটা হচ্ছে তোমার এক্সন, এইটার ভিতরের দিকে থাকবে। হ্যাঁ, এটাকে সাপোর্ট দেবে, অর্থাৎ এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টটা নিউরনকে সাপোর্ট দিচ্ছে, এই জন্য তার নাম হবে নিউরোফিলামেন্ট। এটার নাম নিউরোফিলামেন্ট। ওকে, আরো অনেক ধরনের আছে। হ্যাঁ, ডেজনিম আছে, তারপরে আরো অনেক অনেক ধরনের আছে। এখানে আমরা এই কয়েকটা নামে পড়বো, ল্যামিন, ক্যারাটিন, তোমার ভাইমেন্টিন আর নিউরোফিলামেন্ট। বই 4টে দেওয়া আছে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সম্পর্কে আমরা জাস্ট জানবো 4টা। আর এক্সট্রা যদি মনে রাখতে চাও, তাহলে ল্যামিন কোথায় কাজ করবে? প্রত্যেকটা কোষের নিউক্লিয়ার মেমব্রেনকে সাপোর্ট দিবে। ক্যারাটিন আমাদের যে তোমার এপিথেলিয়াম যে কোষগুলো আছে, এই এপিথেলিয়াম কোষের প্লাজমা মেমব্রেনকে সাপোর্ট দিবে। ফাইব্রোব্লাস্ট কোষের প্লাজমা মেমব্রেনকে সাপোর্ট দিবে ভাইমেন্টিন, আর নিউরনের সাপোর্ট দিবে তোমার নিউরোফিলামেন্ট। এই 4 ধরনের। এর কাজটা কি? সাপোর্ট তো দিচ্ছে, সাথে আরো কাজ করবে। হ্যাঁ, সাপোজ দুইটা কোষ দেখো, দুইটা কোষকে, এই দুইটা কোষ পরস্পর যুক্ত থাকে, তাই না, একসাথে লেগে থাকে এই তন্তুগুলোর মাধ্যমে, ইন্টারমিডিয়েট ফিলামেন্টের মাধ্যমে। দুইটা কোষ কখনো আলাদা হয় না, একসাথে লেগেই থাকে। আমরা যাকে বলি কি বলতো? ডেসমোনিয়াম। ওকে, ডেসমোনিয়াম। তাহলে দেখো দুইটা কোষকে একত্র করে রাখে, পরস্পর দুইটা কোষকে সংযুক্ত করে রাখে, তখন তাকে আমরা বলি ডেসমোনিয়াম। তার নাম কি? ডেসমোনিয়াম। এটা একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তারপর দেখো এমনও হতে পারে যে কোষকে একটা ভিত্তির সাথে, দুইটা কোষকে পরস্পর যুক্ত রাখছে ডেসমোনিয়াম, আর একটা কোষ, আর কোষের সাথে যে বেসমেন্ট মেমব্রেন থাকে, একটা লেয়ার, তার উপর যে কোষগুলো আছে ওই লেয়ারের সাথে কোষগুলোকে যুক্ত করে রাখবে, এটার নাম হলো বেসমেন্ট মেমব্রেন। এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনের সাথে তোমার এই কোষগুলোকে যুক্ত রাখে, এটাও ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমরা তার নাম দিব হেমিডেসমোনিয়াম। তার মানে দুইটা কোষকে একত্র করে রাখে ডেসমোনিয়াম, আর একটা কোষ আর বেসমেন্ট ফিলামেন্ট, তো এটা হেমোডেসমোনিয়াম। না জানলে কোনো সমস্যা নেই, জাস্ট এই 4টা নাম জানবো ব্যাস। তাহলে আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর মাইক্রোফিলামেন্ট দুইটা একসাথে পড়ে ফেলছি। আমাদের এখনকার পড়া হচ্ছে মাইক্রোটিউবিউল আর হচ্ছে সেন্ট্রোসোম। আমরা দুইটাই একসাথে পড়বো ইনশাআল্লাহ। ভাই দেখে তো, মাইক্রো মানে ক্ষুদ্রতম, টিউবিউল কথা মানে টিউব, তাই না? তুমি যদি দেখো ভাই, এইটা টিউব তো মানে ফাঁকাস, এরকম হবে আর কি, সিলিন্ডার শেপ হবে, কিন্তু ফাঁকাস্তান মাঝখানে লুমেন বা ফাঁকাস্তান থাকবে। পাইপ যেটা বলি না আমরা, পাইপ, লম্বা পাইপ, ওইরকম আর কি।
মাইক্রোটিউবিউল সবচেয়ে ক্ষুদ্র পাইপ। কিন্তু এটার পুরুত্ব দেখো মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপরে মাইক্রোটিউবিউল, এটার পুরুত্ব হচ্ছে ভাইয়া 20 থেকে 30 ন্যানোমিটার, অন এভারেজ 25 ন্যানোমিটার। তাহলে সবচেয়ে একেবারে পাতলা হচ্ছে মাইক্রোফিলামেন্ট 7 ন্যানোমিটার, তারপরে 10 ন্যানোমিটার, এটা 25 ন্যানোমিটার। এখন দেখো এইটা কি দ্বারা গঠিত হয়েছে? অবশ্যই প্রোটিন, সবগুলো প্রোটিন দ্বারা তৈরি হয়েছে। এটা কি প্রোটিন দ্বারা তৈরি হয়েছে ভাইয়া? এখন দেখো এই যে আমরা সাপোজ দুইটা নাম দিই, একটু কালো করে ইউজ করি, হ্যাঁ? এটা হচ্ছে আলফা টিউবুলিন, বা এটা যদি আলফা টিউবুলিন হয়, পরেরটা তুমি কি টিউবুলিন বলবো বলো তো? সহজ কথা, আলফা হচ্ছে তার মানে বিটা, সেম বিটা টিউবুলিন। অর্থাৎ একটা আলফা টিউবুলিন প্রোটিন আর একটা বিটা টিউবুলিন প্রোটিন, এটা পর্যায়ক্রমে আসবে, মানে একটা আলফা পরে বিটা, আলফা বিটা, আলফা বিটা। এই টিউবুলিন প্রোটিনগুলো যুক্ত হয়ে একটা ফিলামেন্ট বা সুতো তৈরি করবে, একটা ফিলামেন্ট বা সুতো তৈরি করবে, যাকে বলা হয় প্রোটোফিলামেন্ট। আমরা এই সুতোটাকে বলবো প্রোটোফিলামেন্ট। ওকে, তাহলে দেখো তো একটা প্রোটোফিলামেন্টে কি কি দুই ধরনের প্রোটিন আছে, একটা আলফা টিউবুলিন আর একটা বিটা টিউবুলিন। অর্থাৎ আলফা টিউবুলিন আর বিটা টিউবুলিন এই প্রোটিনগুলো পরস্পর যুক্ত হয়ে একের পর একটার পর একটা যুক্ত হয়ে কি তৈরি করবে? প্রোটোফিলামেন্ট। ওকে, এইরকম কয়টা প্রোটোফিলামেন্ট ভাই? 13টা প্রোটোফিলামেন্ট। দেখো 13টা প্রোটোফিলামেন্ট, মানে এখানে একটা প্রোটোফিলামেন্ট, এখানে আরেকটা প্রোটোফিলামেন্ট, মানে এই সুতাগুলাই, এই সুতাগুলোরে আমি তোমার এই যে একটা রেখা করে বোঝাইছি আর কি। ওকে, একটা প্রোটোফিলামেন্ট এখানে, আরেকটা এখানে, আরেকটা এখানে, এরকম 13টা প্রোটোফিলামেন্ট, একটা পরে একটা 13টা প্রোটোফিলামেন্ট যুক্ত হয়ে একটা টিউব তৈরি করবে। ওকে, এই টিউবের চারপাশটায় থাকবে কি এরকম প্রোটোফিলামেন্ট। কয়টা ভাইয়া? 13টা প্রোটোফিলামেন্ট। আর মাঝখানে যে ফাঁকা স্থান, আমরা ফাঁকা স্থানে কি বলি? লুমেন। তার মানে দেখো তো একটা মাইক্রোটিউবিউল গঠনে কি লাগতেছে? আলফা টিউবুলিন, বিটা টিউবুলিন প্রোটিন, এগুলো পরস্পর সজ্জিত হয়ে তৈরি করে প্রোটোফিলামেন্ট। এরকম 13টা প্রোটোফিলামেন্ট, 13টা প্রোটোফিলামেন্ট কি করবে? একত্রিত হয়ে একটা টিউব তৈরি করবে, যাকে বলতেছি মাইক্রোটিউবিউলস। ওকে, যার ভিতরে একটা কি থাকবে? লুমেন থাকবে। লুমেন মানে ফাঁকা স্থান থাকবে। ঠিক আছে, এই মাইক্রোটিউবিউলস এর অনেকগুলো কাজ আছে। এই মাইক্রোটিউবিউলস এর অনেক কাজ আমরা বই খুলে দেখতে পাবো। আমাদের মাইক্রোটিউবিউলস তোমার কি করে? সিলিয়া ফ্লাজেলা তৈরি করবে, সিলিয়া ফ্লাজেলার মুভমেন্টে সাহায্য করবে, সেন্ট্রোসোম তৈরি করবে। তারপরে আমরা কোষ বিভাজনকালে অ্যাস্টার যন্ত্র আছে সেটা তৈরি করবে। তারপর মনে করো আমরা আরেকটু আলোচনা করি, তারপর বুঝতে পারবো। ডিটেলসে পড়া লাগবে এটা, তারপর আসি। তাহলে এইটা হচ্ছে একটা কি হয়? মাইক্রোটিউবিউলস। একটা মাইক্রোটিউবিউলসে কয়টা প্রোটোফিলামেন্ট আছে? 13টা। একটা মাইক্রোটিউবিউলসে 13টা প্রোটোফিলামেন্ট। প্রত্যেকটা প্রোটোফিলামেন্টের দুই ধরনের প্রোটিন দ্বারা তৈরি, আলফা টিউবুলিন আর বিটা টিউবুলিন। তুমি যদি একটু নিচে দিকে আসো, এই মাইক্রোটিউবিউলগুলোর কাজ আসলে ডিটেইলসে পড়া উচিত ছিল আমাদের। আচ্ছা, আমরা সেন্ট্রোসোমের সাথে একসাথে পড়ে নেব। ওকে, এরকম 3টা করে প্রোটোটিউবিউল, প্রোটোটিউবিউল না মাইক্রোটিউবিউল, এরকম 3টা করে মাইক্রোটিউবিউল একত্রিত হবে। তুমি দেখো তো 3টা করে মাইক্রোটিউবিউল একত্রিত হলে আমরা তাকে বলবো ট্রিপলেট। এরকম 3টা করে মাইক্রোটিউবিউল একত্রিত যখন হবে তখন আমরা তাকে বলবো ট্রিপলেট। এটাকে বলবো কি তাহলে? এই যে এটা, আমরা এটাকে বলবো ট্রিপলেট। 3টা মাইক্রোটিউবিউল একত্রিত হয়েছে। এরকম ট্রিপলেট কয়টা ভাইয়া? 9টা ট্রিপলেট। এখানে কয়টা হয়ে গেছে? ওকে, এখানে তো বেশি হয়ে গেছে ভাই। এত বেশি না, একটু চিত্রটা বলে গেছে ভাই। এরকম 9টা ট্রিপলেট, মানে একটু টাইম দাও। ওকে, এখন দেখো ভাই, এরকম 9টা ট্রিপলেট ভাই আমরা বলে এসেছিলাম। এরকম 3টা মাইক্রোটিউবিউল একত্রে একটা ট্রিপলেট হয়। 3টা মাইক্রোটিউবিউল একত্রে একটা ট্রিপলেট। এরকম 9টা ট্রিপলেট, এরকম 9টা ট্রিপলেট পরস্পর সজ্জিত হয়ে একটা তোমার কি তৈরি করবে? সেন্ট্রিওল তৈরি করবে। কিভাবে ভাই? 3টা করে ট্রিপলেট সজ্জিত থাকবে, 3টা করে ট্রিপলেট মানে সরি একটা করে ট্রিপলেট মানে 3টা করে মাইক্রোটিউবিউল একসাথে থাকবে, এবং একটার একেবারে নিচেরটা তোমার ভিতর থেকে বাহিরের দিকে
এটা এ বি সি হিসেবে কাউন্ট করা হয়, মানে এটা হচ্ছে এ, মাঝখানটা বি, এটা সি, এটা বাহিরের সি, এটা হলো এ, ভিতরটা এ, মাঝখানটা বি। প্রত্যেকটা এ আর সি কানেক্টেড হবে। দেখো তো এই এ এর সাথে এখানের সি, তারপরে এইটার এ এর সাথে এইটার সি, এইটার সাথে এইটার সি, এইটার সি হবে এ এর সাথে সি কানেক্টেড। এইরকম সবাই একত্র হবে, কানেক্টেড হবে আর কি। এ এর সাথে সি একেবারে ভিতরটার সাথে বাইরেরটা কানেক্টেড থাকবে, একটা ফ্রেমের মতো তৈরি করবে, তাই না? আর এদের মাঝখানে থাকবে একটা হাব, এটা প্রোটিন অবশ্যই, এটা হাব বলা হয়, এটা থাকবে। এবং প্রত্যেকটা থেকে স্পোকের মতো কিছু লিঙ্কার বের হয়ে আসবে, কিছু লিঙ্কার। তার মানে টোটাল এই গঠনটাকে বলা হচ্ছে সেন্ট্রোসোম। এই গঠনটাকে বলা হচ্ছে সেন্ট্রোসোম। সেন্ট্রোসোমের তিনটা অংশ, দেখো তো বাহিরের দিকে এইখানে দেখো এই যে ঢেউ খেলানো যে অংশগুলো হচ্ছে এগুলো কি ওয়াল, সিলিন্ডার ওয়াল হচ্ছে। তারপরে লিঙ্কার হচ্ছে, দেখো এই যে সি এর সাথে এ, সি এর সাথে এ, তারপর হাবের সাথে এই যে সি এ, এগুলো যে কানেক্টেড হচ্ছে এগুলো কি ভাইয়া লিঙ্কার। আর কি প্রয়োজন পড়তেছে ভাইয়া? ট্রিপলেট। দেখো এখানে ট্রিপলেট, তার মানে কি কি প্রয়োজন পড়লো? একটা ট্রিপলেট থাকবে, ট্রয়ি অম্লানিকা বা ট্রিপলেট, যেগুলো কি মাইক্রোটিউবিউল, আবার থাকবে লিঙ্কার, আর থাকবে তোমার সিলিন্ডার আকৃতির ওয়ালটা। তার মানে একটা সেন্ট্রিওলে তিনটা অংশ থাকবে। এখন তুমি আসো, এখানে আমরা কি করতেছি, একটা সেন্ট্রিওলে তাহলে তুমি বলো কতগুলো মাইক্রোটিউবিউল থাকবে? একটা সেন্ট্রিওলে কতগুলো মাইক্রোটিউবিউল থাকবে বলতে পারো ভাইয়া? দেখো 9টা ট্রিপলেট আছে, তো 9টা ট্রিপলেটের জন্য কতগুলো হয়? 3 9 27টা, অর্থাৎ 9 × 3 মাইক্রোটিউবিউল। একটা সেন্ট্রিওলে 9 × 3 মাইক্রোটিউবিউল থাকবে। আর একটা কোষে কয়টা করে মাইক্রোটিউবিউল থাকবে? দুইটা করে। প্রতিটা কোষে দুইটা করে মাইক্রোটিউবিউল থাকবে। মাইক্রোটিউবিউল বলতে সেন্ট্রিওল ভাই, সরি, একটা কোষে দুইটা করে সেন্ট্রিওল থাকবে, একটা কোষে দুইটা করে সেন্ট্রিওল থাকবে। সেন্ট্রিওলগুলো থাকবে কিভাবে? এটা থাকবে পরস্পর লম্ব। একটা থাকবে সেন্ট্রিওল এরকম, সমান সমানে থাকবে, পরস্পর লম্বভাবে থাকবে। তো কোষ বিভাজন অবস্থায় বিভাজনের সময়, কোষ বিভাজনের সময় এর 2টা থেকে 4টা রাবড় হয়ে যায়, 2টা থেকে 4টা হয়। আর সেন্ট্রিওল ভাই নিজে নিজে বিভাজন করতে পারে, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। এই সেন্ট্রিওলে দুইটা সেন্ট্রিওলকে একত্রে বলা হয় ডিপ্লোসোম, দুইটা সেন্ট্রিওলকে একত্রে বলা হয় ডিপ্লোসোম। এই সেন্ট্রিওলের চারপাশে কিছু ফ্লুইড থাকবে ঘন, এতে কিন্তু কোনো মেমব্রেন নাই, বাট ফ্লুইড থাকবে ঘন, যাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, সেন্ট্রোস্ফিয়ার। এই ফ্লুইড আর ডিপ্লোসোম দুটোকে এই পাশে বাইরের ফ্লুইডটা আর সেন্ট্রোসোম এদেরকে একত্রে বলা হবে সেন্ট্রিওল। সরি, এই সেন্ট্রিওল দুইটা আর হচ্ছে বাইরের ফ্লুইডটা, এই দুটোকে একত্রে বলা হবে সেন্ট্রোসোম বা সেন্ট্রোজোম, তুমি যাই বলো। তাহলে দেখো তো ভাই এই স্ট্রাকচারটা কার মতো দেখা যাচ্ছে? এই যে স্ট্রাকচারটা অনেক আগে ওই যে ঘোড়ার গাড়ি থাকতো না, ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি, এতে যে কাঠের চাকা থাকতো, ওই কাঠের চাকার মতো দেখা যাচ্ছে। এই জন্যই তোমার এই যে মডেলটা আছে না, সেন্ট্রোজোমের যে মডেলটা বা গঠনটা, আকৃতিটা, একে বলা হয় কার্ট হুইল মডেল। ওকে, কার্ট হুইল মডেল। কার্ট হুইল মডেল বলা হয় সেন্ট্রোসোমকে। এখন দেখো এই সেন্ট্রোসোম কোথায় কাজ করবে? কোষ বিভাজনে। বা এটা তো সেন্ট্রোসোম, আমি একটু এখানে যদি দেখাই, একটা সেন্ট্রিওল, তার পারপেন্ডিকুলার আরেকটা সেন্ট্রিওল, দুটোকে একত্রে বলে সেন্ট্রোসোম। এই সেন্ট্রোসোমের সেন্ট্রোস্ফিয়ার থাকবে, তাই না? এর চারপাশে কোষ বিভাজনের সময় চারপাশে যখন অনেক মাইক্রোটিউবিউল এসে যাবে, এই সেন্ট্রোসোম তো মাইক্রোটিউবিউল দ্বারা গঠিত হয়েছে, কিন্তু এই সেন্ট্রোসোমের চারপাশে যখন মাইক্রোটিউবিউল এসে যাবে তখন তাকে আমরা বলি অ্যাস্টার যন্ত্র, স্টার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো তো এটা কোথায় কোথায় সাহায্য করতেছে? কোষ বিভাজনে সাহায্য করবে। কোথায়? সর্বপ্রথম কোষ বিভাজনে সাহায্য করবে, মাকতন্ত্র সৃষ্টিতে সাহায্য করবে, সিলিয়া ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া ফ্লাজেলা সৃষ্টিতে সাহায্য করবে। স্পেশালি এই সেন্ট্রোসোমটা, এই সেন্ট্রোসোম সিলিয়া ফ্লাজেলার তোমার বেসমেন্ট তৈরি করে দেয়। বেসমেন্ট, একটা ফ্লাজেলার 3টা অংশ দেখবা, হুক থাকবে, বেসমেন্ট থাকবে, আর তোমার ফিলামেন্ট থাকবে। হুক,
বেসমেন্ট আর ফিলামেন্ট। এই বেসমেন্ট গঠন করে দেবে কে? এই সেন্ট্রিওল। এই 3 into 9 মাইক্রোটিউবের সাথে মাইক্রোটিউব মিলে বা একটা সেন্ট্রিওল বেসমেন্ট গঠন করবে। আর ওই ফ্লাজেলার যে প্রান্ত অংশটা, যাকে আমরা এক্সোনিম বলবো, এক মানে ফিলামেন্টের ভিতর অংশ থাকবে এক্সোনিম, ওইটা গঠন করবে এই মাইক্রোটিউবেল, 20টা মাইক্রোটিউবেল মিলে। যাই হোক আমরা ওখানে যাব না। তার মানে সিলিয়া ফ্লাজেলা তৈরি করতেছে, সিলিয়া ফ্লাজেলার বিচলনে সাহায্য করবে, কোষ বিভাজনে সাহায্য করতেছে, অ্যাস্টার তন্তু তৈরি করতেছে। এগুলো কার কাছে ভাই? এই মাইক্রোটিউবেল আর সেন্ট্রোসোমের কাছে। ওকে, আমরা আশা করি প্রপারলি বুঝতে পারছি, কোনো কিছু বাকি রাখা হয় নাই। ইভেন এই লেকচারটা করার পর জাস্ট একবার বই দেখবা, এনাফ, যথেষ্ট মানে যথেষ্ট। ওকে, আর কোনো কিছু যদি তারপরে না বুঝতে না বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং যদি প্রপারলি বুঝতেও পারো তাহলে কমেন্ট করে জানাবো যে ভাই আমি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।